সামাজিক বৈষম্য দূরীকরণে দুর্নীতি দমন ও প্রতিরোধ অনশীকার্যের শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় আমি মোহাম্মদ আলী আক্তার বক্তব্য অবস্থান করছি। আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত মডারেটর, মাননীয় বিচারক মন্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী সহ উপস্থিত সকলের প্রতি আমার আসসালামু আলাইকুম ও আদাব। আজকের এই আলোচনা সভার বিষয়টিতে দুটি বিষয় পরিলক্ষিত। প্রথমটি হল সামাজিক বৈষম্য এবং দ্বিতীয়টি হল দুর্নীতি। মাননীয় মডারেটর, এখানে সামাজিক বৈষম্য বলতে বোঝানো হয়েছে সমাজের ধনী গরিবদের মধ্যে যে ভেদাভেদ বা পার্থক্য, আর দুর্নীতি বলতে বোঝানো হয়েছে নীতি কুৎসাজ। সম্মানিত মডারেটর, দুর্নীতির কালো থাবায় বিপন্ন আজ মানব সভ্যতা, প্রশাসন থেকে শুরু করে আমাদের দেশের রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, ব্যবসা সব ক্ষেত্রে দুর্নীতির মহোৎসব। দুর্নীতির প্রধান কয়েকটি ধরনের মধ্যে পড়ে ঘুষ, চাঁদাবাজি, অবৈধভাবে চাকরি প্রদান, এমনকি অবৈধভাবে কোনো কিছু ভোগ করা। মাননীয় মডারেটর, সভ্যতার জন্য উদ্ঘোষণের এই দিনে দুর্নীতির মাধ্যমে দেশের একটি বিরাট অংশ অর্থনৈতিক ভাবে ফুলে ফেপে উঠছে এবং যারা দরিদ্র তারা আরো বেশি দারিদ্র্যের দিকে নিবন্ধিত হচ্ছে। মাননীয় মডারেটর, এখানে প্রতীয়মান হচ্ছে না যে সামাজিক বৈষম্য দূরীকরণে দুর্নীতি দমন ও প্রতিরোধ অনস্বীকার্য। টিআইবি কর্তৃক আরেক প্রতিবেদনে বিশ্বের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 2021 সালে বাংলাদেশ 13তম স্থান লাভ করে এবং বর্তমানে 10তম স্থান লাভ করে। মাননীয় মডারেটর, যেখানে তোমাদের নম্বরের দিক থেকে যত উপরের দিকে যাবে ততই বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে গণ্য হবে। মাননীয় মডারেটর, আর এক্ষেত্রে এমন দুর্নীতিগ্রস্ত দেশে বিদেশি বিনিয়োগ কতখানি আশা করা যায়? মাননীয় মডারেটর, ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির মধ্যে 2016 সালে মাত্র 2016 সালে বাংলাদেশ থেকে প্রায় $6 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রা প্রায় 50,000 কোটি টাকা সমমূল্যের মতো বিদেশে পাচার করা হয়। মাননীয় মডারেটর, টাকা পাচার করে একটি দল বিদেশে বাড়ি গাড়ি ব্যবসা করে আরামদায়ক জীবনযাপন করছে, অথচ তারই কারণে দেশের মধ্যে যে অর্থনৈতিক দুরবস্থার সৃষ্টি হচ্ছে তাতে প্রান্তিক জনগণ মানবিত জীবনযাপন করছে। এটা সুস্পষ্টভাবে সামাজিক বৈষম্য। তাই এই মুহূর্ত থেকেই দুর্নীতি দমন কি অপরিহার্য নয়? প্রশ্ন থাকলো বিপক্ষ দলের কাছে। আমরা যদি লক্ষ্য করি দুর্নীতির পিছনে কি দায়ী, তাহলে আমরা বলতে পারি একমাত্র মফজি মানুষগুলোই দুর্নীতির পিছনে দায়ী। বর্তমানে সব শ্রেণীর ব্যক্তিরাই ঘুষ গ্রহণ করে থাকে। সমাজকে ঘুষ গ্রহণের কথা বলতেই সমাজে মনে একটা বাস্তব ঘটনার কথা বলতে চায়, যা আজ এখানে না বলতেই নয়। সম্মানিত মডারেটর, যা সামাজিক বৈষম্যের ক্ষেত্রে একটি স্বজনপ্রীতির উৎকৃষ্ট উদাহরণ। আমাদের পরিবারে বা সমাজের কেউ একজন মেধাবী হওয়া সত্ত্বেও শুধুমাত্র দারিদ্রতার কারণে পর্যাপ্ত ঘুষ না দিলে পারে সেই মেধাবী ছাত্র বা ছাত্রটি চাকরি পাওয়া হচ্ছে না। এছাড়া এখানে আরেকটা বিষয় উল্লেখ যে চাকরি পাওয়ার ক্ষেত্রে এখানে কিছু দালাল থাকে এবং এসব দালালের পরিচিত কোনো আত্মীয় সেখানে চাকরির জন্য গেলে মেধাবী দালালের জন্য তার চাকরি হয়ে যায়। মাননীয় মডারেটর, যার ফলে সমাজে বৈষম্য দেখা দিচ্ছে, পরিবারের পরিবার থেকে যাচ্ছে, আর উচ্চশিক্ষিত দালালেরা খুচরোভাবে সমাজে উঁচু স্থানে বসবাস করছে। সমাজের সুবিধা টিআইবির আরেক প্রতিবেদনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতিখারুজ্জামান বলেন, গত কয়েক বছর যাবৎ আইনি যথাযথ প্রয়োগ ও কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের অবস্থা। ধন্যবাদ আজকে আক্তারকে। এবারে আমি ডেকে নিচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা দিলারা জামান তোনাকে। মাননীয় মডারেটর, বিচারপতি, আমার শিক্ষকবৃন্দ, সহপাঠীবৃন্দ ও ছোট ভাই বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা। ধন্যবাদ মাননীয় মডারেটরকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের মূল বিষয় হলো সামাজিক বৈষম্য দূরীকরণে দুর্নীতি দমন ও প্রতিরোধ অনস্বীকার্য। আমি এই বিষয়ে সাপেক্ষে কিছু বলার আগে একটি বিষয় পরিষ্কার করে দিলে যে শুধুমাত্র দুর্নীতি দমনের মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করা সম্ভব নয়। মাননীয় মডারেটর, দুর্নীতি মূলত ব্যক্তির লোভ লালসায় প্রকাশ করে। একজন ব্যক্তি লোভ লালসায় পড়ে বিভিন্ন প্রকার দুর্নীতিমূলক কাজ করে থাকেন এবং এর মাধ্যমে একজন ব্যক্তি তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে তারা শিকার হচ্ছে বৈষম্যের। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের বন্ধুরা যে বললো বৈষম্য দুর্নীতি দূরের মাধ্যমে বৈষম্য দূর করা সম্ভব, তাহলে তারা কিভাবে এই বৈষম্য দূর করবে? প্রশ্ন হলো তাদের প্রতি। মাননীয় মডারেটর, সামাজিক বৈষম্য দূরীকরণের পরিচয় জনসচেতনতা, দৃঢ় সমদৃষ্টিভঙ্গি এবং আমাদের ক্ষীণ মানসিকতার পরিবর্তন। কেননা আমরা যদি সচেতন না হই তাহলে আমরা সমাজে কিভাবে কোন ক্ষেত্রে যে বঞ্চিত হবো সেটা আমরা নিজেও ভাবতে পারি না। এই দমন ও প্রতিকার তো দূরের কথা। অপরদিকে আমরা যদি দৃষ্টিভঙ্গি অধিকারী, অর্থাৎ আমরা যে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করি, সমাজের সকল ক্ষেত্রে সকল মানুষ সমান, এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করতে পারলে দেশের মধ্যে বৈষম্য দূর করা সম্ভব নয়। মাননীয় মডারেটর, এর অপরদিকে
অন্যদিকে রয়েছে আমাদের ক্ষীণ মানসিকতা। আমরা আমাদের সমাজের কিছু মানুষ রয়েছে যাদেরকে আমরা ক্ষীণ দৃষ্টিতে দেখি, তাই আমাদের উচিত যে আমাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, তবেই আমরা বৈষম্য দূর করতে পারবো। মাননীয় মডারেটর, আমি বুঝতে পারছি না প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে এই দুর্নীতি দমনের মাধ্যমে এই সকল বৈষম্য দূর করবে। মাননীয় মডারেটর, এমন অনেক দুর্নীতি আছে যা পরিষ্কার করা প্রায় অসম্ভব। আমরা অনেকে জানি যে আমাদের বাংলাদেশের জনসংখ্যার তুলনায় আমাদের দেশের ভূখণ্ডের আয়তন অতি সামান্য নগণ্য। এই সামান্য ভূখণ্ডের মধ্যে আবার গড়ে উঠছে অনেক বসত বাড়ি, শিল্প কলকারখানা ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, এবং সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়ে যাচ্ছে আমাদের কৃষি জমিগুলো, এবং ফলে কমে যাচ্ছে আমাদের কৃষি ফসল উৎপাদন। এই উৎপাদন কমে যাওয়ার ফলে বাজারে দেখতে পাচ্ছি আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বাজারে ঊর্ধ্বগতি বাড়ছে, কিন্তু বাড়ছে না মোটামুটি শ্রমিকদের পারিশ্রমিক। তারা তাদের পারিশ্রমিক দিয়ে তাদের সংসার চালানোর হিমশিম খেয়ে যাচ্ছে, ফলে তাদের অনেকে অনাহারে দিন কাটা যাচ্ছে। মাননীয় মডারেটর, মানুষের মৌলিক অধিকার হল 6টি। এই 6টি মৌলিক অধিকারের মধ্যে প্রথম এবং মুখ্য উপাদান হলো খাদ্য। যখন একজন ব্যক্তি তার মৌলিক অধিকার তথা খাদ্য পূরণ করতে পারছে না, তাহলে বাকি সব মৌলিক অধিকার পূরণ করাতে অহাস্যকর বিষয়। মাননীয় মডারেটর, অন্যদিকে দিনমজুররা যদি তাদের পারিশ্রমিকে বাজারে যায়, তাহলে তাদেরকে দীর্ঘশ্বাস ফেলে হতাশা নিয়ে বাজার থেকে ফিরে আসতে হয়, কারণ তাদের যে অর্জিত অর্থ তার তুলনায় তারা সে অনুযায়ী তারা যোগান দিতে পারছে না। অপরপক্ষে রয়েছে ধনিক শ্রেণীর মানুষগুলো, বাজার থেকে সেরা সেরা পণ্য সামগ্রীগুলো ক্রয় করে নিয়ে আসে। এক্ষেত্রে তাদের কোনো অভিযোগ বা কোনো হতাশা নেই। তাহলে এক্ষেত্রে যে এক শ্রেণীর মানুষ খাচ্ছে কবজি ডুবিয়ে, আর অপর শ্রেণীর মানুষ তাদের পেটের ভাতে জোগাড় করতে পারছে না, তাহলে এখানে তাদের মধ্যে যে ধনী গরিবের বৈষম্য সৃষ্টি হলো, তাহলে কিভাবে তা প্রতিকার করা সম্ভব? মাননীয় মডারেটর, প্রশ্ন হলে প্রতিপক্ষদের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, এবারে বক্তব্য নিয়ে আসতেছে পক্ষ দলের আরিফুল ইসলাম, দ্বিতীয় বক্তা আরিফুল ইসলাম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মডারেটরকে আমাকে আজকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আরো রয়েছে উপস্থিত সামনে আমার বড় ভাই ও বনগাঁও সহপাঠী সহ যারা বিচারক রয়েছে, তাদের প্রতি জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে এখানে প্রথমে আমি তুলে ধরি আমার বিপক্ষ দলের যারা প্রশ্ন করেছে যে দুর্নীতি আমরা কিভাবে দুর্নীতি থেকে কিভাবে আমরা মুক্ত হয়ে আসবো। আমি বড়দেরকে বলতে চাই, আমি বিপক্ষদেরকে বলতে চাই যে তারা যে প্রশ্নটা করেছে তাদেরকে ভেবে দেওয়া উচিত ছিল যে আমাদের দেশের মানুষ কি ঠিক আছে এখনো, তারা কি এখনো দুর্নীতি বন্ধ করেছে? তারা যদি দুর্নীতি বন্ধ না করে তাহলে কিভাবে ঠিক করতে চান? দুর্নীতি যদি শেষ করা হয়, দুর্নীতি যদি দমন করা হয়, তাহলে দুর্নীতি আজকের বিপক্ষ দলের বক্তা পাপড়ি রায়, আমি পাপড়ি রায়কে বলার জন্য বলছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিচারপতিগণ, সম্মানিত শিক্ষক বৃন্দ ও আমার সহপাঠী ও আমার স্নেহের ভাই বোন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় সামাজিক বৈষম্য দূরীকরণে দুর্নীতি দমন ও প্রতিরোধ অনস্বীকার্য। আমি অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, দুর্নীতি দমন করে কখনো বৈষম্য দূর করা যায় না, বরং বৈষম্য দূর করার জন্য প্রয়োজন ব্যক্তি সঠিক শিক্ষা, মনুষ্যত্ব ও নৈতিকতা। কেননা দুর্নীতি দমন করে হয়তোবা সামাজিক বৈষম্য দমায় রাখা যায়, কিন্তু আদৌ তা দূর করা যায় না। মাননীয় মডারেটর, দুর্নীতি দমন করে কখনো বৈষম্য দূর করা যায় না। যেমন চলাফেরা বৈষম্য, একজন পুরুষ দিন বা রাতের বেলায় ঘরের বাইরে চলাফেরা করতে পারে, কিন্তু নির্দ্বিধায় সে যে কোনো অনুষ্ঠানে সামিল হতে পারে। কিন্তু মাননীয় মডারেটর, একজন মেয়ে চাইলে কি ঘরের বাইরে চলাফেরা করতে পারে, অথবা নির্দ্বিধায় সে যে কোনো সামাজিক অনুষ্ঠানে সামিল হতে পারে? যদিও বা সামিল হয়, আমাদের এই তথাকথিত ভদ্র সমাজকে তা কখনো মেনে নেয়? কখনোই নেয় না। তাহলে মাননীয় মডারেটর, এখানে যে মেয়েটি বৈষম্যের শিকার হলো, তা কোন দুর্নীতি দমনের মাধ্যমে দূর করবে আমার প্রতিপক্ষ দল? প্রশ্নটা আমার তাদের প্রতি। আবারও রয়েছে খাদ্য পরিবেশনের বৈষম্য। দেখা যায় লিঙ্গভিত্তিতে খাদ্য পরিবেশনায় ছেলে মেয়ে একত্রে উপস্থিত থাকলেও ছেলের থালায় অপেক্ষাকৃত বড় মাছের মাথাটি ও দুধের সবটি পরিবেশনা করা হয়, কিন্তু অপরপক্ষে মেয়েটি হয়ে যায় খাদ্য বৈষম্যের শিকার। তাহলে মাননীয় মডারেটর, এখানে যে মেয়েটি খাদ্য বৈষম্যের শিকার হলো, তাহলে এটি কোন দুর্নীতি দমনের মাধ্যমে দূর করবে? আবার নাকি সঠিক শিক্ষা ও মনুষ্যত্বের দ্বারা এই দুর্নীতিটি দমন করা সম্ভব? প্রতিপক্ষ দল। আবার রয়েছে শিক্ষাক্ষেত্রে বৈষম্য। আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজে পুত্র সন্তানের জন্য শিক্ষাক্ষেত্রে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়, তা কখনোই একজন মেয়ে সন্তানের জন্য দেওয়া হয় না। পুত্র সন্তানের জন্য প্রাইভেট টিউটরের টাকা ঠিকই জোগাড় হয়, কিন্তু প্রাইভেট পড়ানোর টাকা নেই এই অজুহাতে মেয়েটিকে পড়ে থাকতে হয় সেই ঘরের গণ্ডির মধ্যে। সে মেয়েটি যতই মেধাবী হোক, যতই ট্যালেন্ট থাক। মাননীয় মডারেটর,
তাহলে এখানে যে মেয়েটি তার অধিকার থেকে বঞ্চিত হলো, বৈষম্যের শিকার হলো, তাহলে কোন দুর্নীতি দমনের মাধ্যমে এই বৈষম্যটি তারা দূর করবে? প্রশ্ন আমার তাদের প্রতি। ধন্যবাদ পাপড়ি রায়কে তার সুন্দর বক্তব্যের জন্য। এবারে আমি পক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতা ইতি আক্তারকে তার বক্তব্য রাখবে। সামাজিক বৈষম্য দূরীকরণের বিরুদ্ধে দমনের প্রতিরোধ অনস্বীকার্য। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমি আমার দলের দলনেতা হিসেবে বিভিন্ন ধরনের তথ্যের মাধ্যমে বিষয়টিকে বিশ্লেষণ করে যাব। আমি আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তব্যের সম্বন্ধে সাধন করে এটি প্রমাণ করে যাব যে সামাজিক বৈষম্য দূরীকরণের বিরুদ্ধে দমনের প্রতিরোধ অনস্বীকার্য। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের দলের যে প্রশ্নটি করেছে সামাজিক বৈষম্য শুধু শিক্ষা মনুষ্যত্ব দিয়ে সামাজিক দুর্নীতি দূর করা সম্ভব নয়। মাননীয় মডারেটর, শুধু শিক্ষা মনুষ্যত্ব দিয়ে হবে না, সামাজিক বৈষম্য দূর করার জন্য আমাদের সচেতন হতে হবে এবং উপর ভিত্তি করে লোকদের মধ্যে অনেক পক্ষপাতমূলক পার্থক্য করার প্রক্রিয়া। সামাজিক বৈষম্যকে একজন ব্যক্তি তাদের প্রকৃত অনুভূতি বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পাঠ্যকারীর আচরণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। বর্তমানে বিভিন্ন কারণে সামাজিক বৈষম্য হতে পারে, যেমন সমাজের সম্পদগুলো সবার মাঝে অসমানভাবে বিতরণ করা এবং বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতা, ধর্ম, আত্মীয়তা ইত্যাদি ব্যবহার করা। এরপর আসলে দুর্নীতি বিষয়। দুর্নীতি হলে একটি সামাজিক বৈষম্য বর্তমানে পরিচিত রয়েছে। মাননীয় মডারেটর, বহুল আলোচিত এই দুর্নীতির কারণে একজন সরকারি পিওনও অকখনোভাবে 400 কোটি টাকার মালিক হয়েছেন। এই দুর্নীতি মাননীয় মডারেটর, দুর্নীতি হলে এমন একটি সামাজিক বৈষম্য যার কারণে ব্যক্তিবর্গ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে। তাই এই দুর্নীতি দমন করা অত্যন্ত জরুরি। এই দুর্নীতির কারণে অনেকেই অনাহারে দিন কাটায়, আবার অনেকেই যথেষ্ট সম্পদ থাকার পরেও আরো সম্পদ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে থাকে। তাই কবি বলেছেন, এই সমাজে নেই দুর্ভিক্ষ তবুও অনাহারে অভুক্ত। দুর্নীতির কারণে দুর্ভিক্ষের সৃষ্টি। আর বাংলাদেশে এক বছর যে পরিমাণে দুর্নীতি হয়ে থাকে, সেই দুর্নীতি সম্ভব করা হলে, সেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হলে বাংলাদেশ অনেক ক্ষেত্রে উন্নতি লাভ করা সক্ষম হতো। যেমন বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে যদি দুর্নীতি না হতো তাহলে বৈষম্য হতো না, এবং বৈষম্য না হলে সকল শ্রেণীর মানুষেরা সেটা সুযোগ সুবিধা ভোগ করতে পারত। মাননীয় মডারেটর, কিন্তু দুঃখের সময় বলতে হচ্ছে মাননীয় মডারেটর, বাস্তবে এমন কোনো কিছু হচ্ছে না, বরং দিনে বেড়ে যাচ্ছে। এবং মাননীয় মডারেটর, সমাজের সম্পদশালী ব্যক্তিদের দ্বারাই দুর্নীত হয়ে থাকে। যেমন বহুল আলোচিত হাজী সেলিমের অপকর্ম দুর্নীতির মাধ্যমে 1000 কোটি টাকার মালিক হয়েছে। এটি আমি ধন্যবাদ পক্ষ দলের দলনেতা ইতি আক্তারকে। এবারে আসছে বিপক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতা সাধক রায়। সামনে উপবিষ্ট মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারপতিগণ, আমার শিক্ষক মন্ডলী এবং পক্ষ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় সামাজিক বৈষম্য দূরীকরণে দুর্নীতি দমন ও প্রতিরোধ অনস্বীকার্য। মাননীয় মডারেটর, এটি একটি অত্যন্ত হাস্যকর বিষয় আমার কাছে, কেননা দুর্নীতি দমন ও প্রতিরোধের মাধ্যমে কখনো বৈষম্য দূর করা যায় না। মাননীয় মডারেটর, বৈষম্য যখন শুরু হয় সে পরিবার থেকে, যেমনটা বলে গেলেন আমার বিপক্ষ দলের প্রথম বক্তা। আমার পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে দুর্নীতি দমন না করলে ধনী মানুষ আরো ধনী হয় এবং গরিব মানুষ আরো গরিব হয়। এবং দ্বিতীয় প্রশ্ন পড়ে গেছেন, ঘুষের কারণে মেধাবী শিক্ষার্থীরা চাকরি পাচ্ছে না, এটা নাকি দুর্নীতি দমন করলে আমরা দূর করতে পারি। কিন্তু না, এটা কখনো দুর্নীতি দমনের মাধ্যমে এড়ানো সম্ভব নয়। এটা এড়ানো সম্ভব একমাত্র মানবিক মূল্যবোধ, সোচ্চার এবং গণসচেতন না। মাননীয় মডারেটর, আমরা যদি একটু খেয়াল করি যে একটি সন্তান যখন পরিবারে জন্মগ্রহণ করে তাকে যদি শিক্ষিত করা হয় এবং তখন থেকে যদি তার মনে মানবিক মূল্যবোধ জাগরণ করা হয়, সেই ব্যক্তি যদি ভবিষ্যতে বড় বড় চাকরির ইন্টারভিউয়ে যায় বা তার যদি কেউ ইন্টারভিউ নেয়, সে কখনো ঘুষ দ্বারা সেই ব্যক্তিকে সিলেক্ট করবে না। সে যখনই ঘুষ নিতে যাবে তার মানবিক মূল্যবোধ তাকে বাধা দিবে যে না, এটা একটি খারাপ কাজ, এটা আমি কখনোই করবো না। আর যদি এই মূল্যবোধ না জাগ্রত হয় তবে তো দুর্নীতি হতেই থাকবে, বৈষম্য হতেই থাকবে। তাই বৈষম্য দূর করার আগে আমাদেরকে মানবিক মূল্যবোধটাকে অবশ্যই জাগ্রত করতে হবে। মাননীয় মডারেটর,
আবার বলেছেন যে দুর্নীতি বন্ধ না করলে নাকি দেশ কখনো সামনে এগোতে পারবে না। আরে বাংলাদেশে নাকি দুর্নীতি বন্ধ করবে? বাংলাদেশের মানুষের কি দুর্নীতির অভাব নাকি? বরং বাংলাদেশের মানুষের দুর্নীতি করাটাই স্বভাব। মাননীয় মডারেটর, আমরা একটু খেয়াল করে দেখবো দুর্নীতি বন্ধ করে কারা? নিশ্চয়ই আইন শৃঙ্খলতা বাহিনী। যদি আইন শৃঙ্খলতা বাহিনী দুর্নীতি দমন করতে পারতো তাহলে পুলিশের গুলিতে কখনো আবু সাঈদ ভাই হত্যা হতো না। আরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই তো দুর্নীতিটা বেশি করে, দুর্নীতি দিয়ে তো তাদের সংসার চলে। কারণ একজন ব্যক্তি যদি দুর্নীতিতে না যুক্ত হয় তবে পুলিশ কখনো সেই স্থানে যাবে না, ফলে তারা টাকাও পাবে না। আবার আমরা যদি একটু খেয়াল করি, একজন উকিল কখন টাকা পায়? যখন তার মক্কেল দুর্নীতিতে যুক্ত থাকে, তখনই না সে কেসটা নিয়ে তার উকিলের কাছে যাবে। আর সে যদি টাকা না দেয়, তার মক্কেল যদি না পায়, সেই উকিলের সংসার চলবে কি করে? মাননীয় মডারেটর, আমি আমার পক্ষকে একটা কথা বলতে চাই যে তারা যে একটু আগে ভাষণ দিয়ে গেল, ওই ভাষণটা ঠিক আমাদের পক্ষে হয়ে কথা বলছে। তাই বলি, হে পক্ষ দল, আর নয় গোপনে, এবার বলো প্রকাশ্যে, দুর্নীতি দমন করে কখনো তোমরা এড়াতে পারবে না বৈষম্য। মাননীয় মডারেটর, এবার একটু কথা বলে যায়, বারবার যে দুর্নীতি দমন করতে হবে, এটা কথা বলে যাচ্ছে পক্ষ দল। এই দুর্নীতি দমন করবে কি করে? এটা কি আদৌ দুর্নীতি দমন করা সম্ভব, নাকি গণসচেতনতার মাধ্যমে এই দুর্নীতি দমন করা সম্ভব? প্রশ্ন হলো তাদের প্রতি। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ সাধক ভাইকে। এবার পক্ষ দলের দলনেতাকে 2 মিনিট সময় দেওয়া হবে বিপক্ষ দলের যুক্তিগুলো খণ্ডন করার জন্য। তো পক্ষ দল যুক্তি খণ্ডন করবে। ধন্যবাদ মাননীয় মডারেটরকে আমাকে আবার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, এই দুর্নীতির কারণে কিন্তু আমাদের দেশের অনেক ব্যাংকের অবস্থা বঙ্কুর অবস্থার মতো ছিল। তবে দেশের সকল সাধারণ জনগণ শুরু করে প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সচেতনতায় বাংলাদেশের ব্যাংকগুলো স্বাবলম্বী হল। তাই দুর্নীতি দমনের ক্ষেত্রে সচেতনতায় বেশি প্রাধান্য দিচ্ছে মাননীয় মডারেটর। কারণ দুর্নীতি কমে গেলে সমাজ থেকে বৈষম্য কমে যাবে। দুর্নীতি থেকে সামাজিক বৈষম্যের সৃষ্টি, কিন্তু মাননীয় মডারেটর, চাকরির ক্ষেত্রে আমরা যোগ্য ব্যক্তিকে না নিয়ে অযোগ্য ব্যক্তিকে নিয়ে থাকি, তার এর ফল হয়। আর কতবার বলে বিপক্ষ দল মনুষ্যদের পারে সামাজিক বৈষম্য দূর করতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে 5 বছরে যা উপার্জন হয় তা দুর্নীতি ভাবে 1 বছরেই উপার্জন করা সম্পদশালী হয়। যেমন প্রশাসন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র, বিভিন্ন ধরনের চাকরির জন্য নিয়োগ ইত্যাদি। মাননীয় মডারেটর, যদি প্রশাসনের ক্ষেত্রে জবাবদিহিতা ব্যবহার করা হতো তবে প্রশাসনের যে দুর্নীতি হয়ে থাকে সেটা নিরসন হয়ে যেত। একইভাবে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যদি যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া যেত তবে সেখানেও দুর্নীতি নিরসন হতো। বাঙালি ডান্ডার বাড়ি না খেলে সোজা হবে না। এর প্রতিপক্ষে বলা যায় দুর্নীতি দমনের ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া উচিত। কারণ সবাইকে সমান সুযোগ দেওয়া হলে সেখানে দুর্নীতি ও বৈষম্য খুব কমই দেখা যায়। মাননীয় মডারেটর, বহুল আলোচিত হিন্দু ডান্ডার কারণে বিভিন্ন উচ্চ কর্মসংস্থানে হিন্দু কর্মচারী যারা সেই বিষয়ে অভিজ্ঞ তাদের সেই কর্মসংস্থা থেকে বঞ্চিত করা হয় এবং তাদের পছন্দ মতো আত্মীয় ও পছন্দের মতো মানুষ পরিচিতদের নিয়োগ দেয়। এর ফলে দুর্নীতি হয়, ঠিক সামাজিক বৈষম্য তৈরি হয়। মাননীয় মডারেটর, দুর্নীতির দমন ও সচেতনতা সৃষ্টি না করে কিভাবে বৈষম্য দূর করা সম্ভব প্রশ্ন রেখে গেলাম প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। আশা করি উত্তর দিয়ে যাবে। এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। এবারে বিপক্ষ দলের দলনেতা সাধক ভাই তার বক্তব্য। মডারেটর, আমাকে আবার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। একটু আগে যে বিপক্ষ দলের দলনেতা একটি বড় বিক্রেতার ভাষণ দিয়ে গেলেন, সেই ভাষণের প্রতি উত্তরে আমি বলতে চাই যে আপনি যে একটু আগে বলে গেলেন যে ডান্ডার বাড়ি না গেলে নাকি বাঙালি সোজা হয় না, আইনের কঠিন প্রয়োগ করতে হবে। তবে বাংলাদেশে কি আইন প্রয়োগ করা হয় না মাননীয় মডারেটর? আইন প্রয়োগের মাধ্যমে কি দুর্নীতি বন্ধ হচ্ছে? আদৌ হবে না। কারণ আইন কখনো 24 ঘন্টা একটা মানুষের পিছনে লাগে থাকতে পারে না, ফলে মানুষ যে কোনো সময় দুর্নীতিতে জড়ায় যেতে পারে। কিন্তু মানবিক মূল্যবোধ গড়ে সচেতনতা একটা মানুষের মধ্যে শুধু 24 ঘন্টা নয়, প্রত্যেকটি ন্যানো সেকেন্ড পর্যন্ত থাকতে পারে। মাননীয় মডারেটর, একটা মানুষের মধ্যে যখন মানবিক মূল্যবোধ থাকে তখনই সে বুঝবে যে এটা অন্যায়, এটা খারাপ কাজ, আমি যদি এই অন্যায়টা করি তো নিশ্চয়ই এই মানুষটা বৈষম্যের শিকার হবে। তখন তার মধ্যে মানবিক মূল্যবোধ কাজ করলে সে দুর্নীতি থেকে সে চলে আসবে অটোমেটিকলি। সে কখনোই আইনের ভয়ে দুর্নীতি থেকে বিরত থাকবে না মাননীয় মডারেটর। আর একটু আগে আমরা যে প্রশ্ন করে গেছিলাম, একটি প্রশ্নের উত্তর পাইনি, কিন্তু আমরা আরেকটি কথা বলে গেলেন যে
যে চাকরি ক্ষেত্রে যাদের যোগ্যতা নেই তারাই নাকি চাকরি পায়, ফলে দুর্নীতি বেশি হয়। তাহলে এটা তো আমাদের পক্ষে এক প্রকার কথা বলে গেল মাননীয় মডারেটর। আমরা বলে গেছিলাম যখন একটি পরিবারের সন্তান জন্ম নেয় তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তবেই না সে ঘুষ দিবে না, তবেই না সে দুর্নীতিতে যুক্ত হবে না। কিন্তু এরকম তো কোনো একটি উদাহরণ ওরা দিয়ে গেল না, বা প্রতি উত্তরে তেমন কোনো যুক্তি আমরা পাইলাম না মাননীয় মডারেটর। ফলে আমি আবারও বলি, হে পক্ষ দল, আর নয় গোপনে, এবার আসে প্রকাশ্যে দুর্নীতি দমন ও প্রতিরোধ করে কখনো পারবো না আমরা বৈষম্য এড়াতে। মাননীয় মডারেটর, একটা সন্তান যখন পরিবারে জন্মগ্রহণ করে, ছেলে সন্তানের বেলায় আপনারা দেখবেন যে তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করা খুব জরুরি হয়, কিন্তু মেয়ের ক্ষেত্রে সেটা হয় না। কারণ সে মেয়েটা পরবর্তীতে তাকে খাওয়াইতে পারবে না, কিন্তু ছেলেটা নিশ্চয়ই পারবে। এরকম একটা কুচিন্তায় বিভ্রান্ত হয়ে পরিবার সবসময় ছেলেদেরকে বেশি প্রাধান্য হয়, ফলে মেয়েরা হয় যায় বৈষম্যের শিকার। এই বৈষম্যটা তো কখনো দুর্নীতি দমন করে আমরা এড়াতে পারবো না, পারবো সঠিক শিক্ষা, মনুষ্যত্ব এবং মানবিক মূল্যবোধের গঠনের পরে। কারণ মা বাবা যদি মানবিক মূল্যবোধ নিয়ে জন্মদের শিশুদের ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ করে। এতক্ষণ আমরা পক্ষ এবং বিপক্ষ দুই দলেরই সুচিন্তিত মতামত আমরা শুনলাম। আমরা আশা করছি যে ওরা যেটুকু পারফর্ম করলো এরপরে হয়তো তারা আরো ভালো পারফর্ম করতে পারবে, এবং সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো। এখন আমি আমাদের আয়োজক রকিব হাসানকে আমি বলবো বিচারক মন্ডলীর কাছ থেকে জাজমেন্টের কাগজগুলো নিয়ে গড় করে ফলাফল তৈরি করতে। এরই মতবাদ করছেন নিহার রঞ্জন রায়, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। ধন্যবাদ ম্যাডামকে। বিতর্ক প্রতিযোগিতার পক্ষ এবং আমরা বিচারক, তিনজন বিচারক এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে ভালোবাসা এবং আগাম নমস্কার জানিয়ে আমার বিতর্ক প্রতিযোগিতার সার্বত দিয়েছি। তো আজকের যে বিষয়টা, সে বিষয়টা আসলে খুবই একটা বাস্তবমুখী। শুনতেছি অনেক এমপি মন্ত্রী এদের মানে সত্যিকারই মানে তাও আসতেছে আলোচনা যে টাকারই তারা পশু বানিয়েছে, শুধু টাকা দিয়ে, এরকম শোনা যাচ্ছে। এমনও অনেকের একদম মানে বাড়ি ভর্তি টাকা, গুণটা ভর্তি টাকা, শুধু টাকা খেত। হ্যাঁ, তো আগে বাঘ টাকা মানুষ খায়, মানুষ খেত বা মানুষের গন্ধ পাইলে বাঘ যেমন ছুটে যায়, এই সব ব্যক্তি আমাদের সমাজেই আছে, চারিপাশেই আছে। তারা টাকার গন্ধ পেলে আর তাদের দিশা থাকে না। এই জিনিসগুলোকে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের শিক্ষায় শিক্ষিত হতে হবে, এবং যে শিক্ষা আমাদেরকে আলোকিত করে, শুধু শিক্ষিত হইলাম হ্যাঁ সেই ওই কথা কাজে হবে না, আমাদের বাস্তবিক পরিণত করতে হবে, আমাদের করে দেখাতে হবে। এই কাজটুকু যদি আমরা সবাই করতে পারি, সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা সচেতন হই, তাহলে অবশ্যই আমরা ভালোর দিকে যাব, এবং আমরা সত্যিকার অর্থে দেশ গড়ার যে দায়িত্ব তোমাদেরকেই বলছি। আজকে যারা তোমরা ছাত্র, তোমরা একদিন লেখাপড়া শিখে অনেক বড় হবে, বড় বড় জায়গায় যাবে, এমপি মন্ত্রী হবে, আরো যেসব সরকারি চাকরি বড় বড় চেয়ারগুলো যাবে, এবং তোমাদেরও প্রতিও আমার এই চেয়ারে বসে অনুরোধ, তোমরা অন্তত বিবেক বর্জিত হবে না, বিবেকটাকে কাজে লাগাও, বিবেককে জাগ্রত করো, নিজের বাড়ি দাঁড়ানোর চেষ্টা করো। আরেকটু কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটু আমার মনে করছে এইখানে বসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পড়ছি, কাহিনীটা সংক্ষিপ্ত বলতেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষক নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ ঠাকুর তো সবসময় সেই সময় বিশ্বকবি, তার জগৎ জোড়া জীবী জোড়া খ্যাতি। তো আরেক রবি, তার টাইটেলটা শুনে যে রবি রায়, শুনে একটু মনোযোগ দিয়া, রবি রায় দরখাস্ত করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তো স্বাভাবিক তিনি রবি ঠাকুরের প্রিয় ভক্ত। তো যাই গুরুর কাছে যে আমি একটা, যদি উনি সার্টিফাই দেয় তাহলে হয়তো বা আমার চাকরিটা হতে পারে, এইরকম একটা বিশ্বাসে সে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গেছেন যে গুরু মহাশয়
আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাইবা দিতে যাব বা আপনি একটু আমার সার্টিফিকেট করে দেন, তারা হয়তো বা আমি এই যাত্রায় গেছি যাই এবং চাকরিটা করে দেয়। তো উনি আগে অন্ত দেখে তারপরে কি মনে হলো লিখে দিল এক লাইন কথা, একটি লাইন কথা শুধু লিখলো, রবি আমার বাংলা জানে, ইতি রবীন্দ্রনাথ ঠাকুর। বাস চিঠিটা ছেড়ে দিল। তো বলতেছে এইটুকু লিখলো, আমি তো চাইলাম বিষয় কিছু আরো অনেক কিছু শব্দ করবে, অনেক কিছু লিখবে। তো না, ওই দিয়ে দিল কাজটা ভাস করে যে নিয়ে যাও, দেখো কি হয়। হ্যাঁ, তো যে ভাই বাবাই সব হয়ে গেল। তারপরে যাই হোক, যে বাবাই হোক, ওই কাগজটা তাকে দিতেই হবে, সেও খুব ইয়ে আছে। তো কাগজটা তখন দিয়ে দিল। তো কাগজটা খুলে দেখলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবি আমার বাংলা জানে। এই যে রবি কতটুকু বাংলা জানে, তাহলে তার সার্টিফিকেট কি ধরনের, তাহলে বাংলা বলতে যতটুকু জানার দরকার, হ্যাঁ, ওই এক কথায় উনি জানতেছে রবি আমার বাংলা জানে। এখন তাকে আপনার চাকরি দিবেন না দিবেন সেটা আপনাদের ব্যাপার। সত্যি তার চাকরি হয়ে গেছে। তো এই যে জিনিসগুলো, তো আমাদের ধন্যবাদ আমাদের সিনিয়র স্যার নেহারঞ্জন রায়কে খুব সুন্দর কথা বলার জন্য এবং তত্ত্ববহুল বক্তব্য দেওয়ার জন্য। এবারে আমি অনুরোধ করছি বাচ্চাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য বিষ্ণুপদ হালদার, জ্যেষ্ঠ প্রভাষক হিসাব বিজ্ঞান, তাকে কিছু বলার জন্য। প্রতিযোগিতা আসলে বিষয়টি খুব ভালো লাগলো আর কি। এই যে বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে ঘুষ দুর্নীতির একটা বিষয়টা এখানে জড়িত ছিল। আসলে পক্ষ বিপক্ষ যে আমরা যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে থাকার প্রেক্ষিতে কিন্তু তারা যথেষ্ট তথ্যপূর্ণ বক্তব্য দিয়েছে। এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই যে তাদের সাধ্যমতো। আর এখানে যখন একটা বিতর্ক প্রতিযোগিতা, এই কন্টেন্টের উপর যখন রিপ্রেজেন্টেশন করা হয় বক্তব্যটা, তখন লক্ষ্য রাখতে হয় যেমন যারা পক্ষে অবস্থান করছেন তারা জোর দিয়ে বলেছেন যে বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী দুর্নীতি এবং এই দুর্নীতি যদি আমরা রোধ করতে না পারি তাহলে বৈষম্য দূরীকরণ সম্ভব হবে না। এটা লজিকটা হচ্ছে। আবার বিপক্ষ দলের যে সমস্ত বক্তারা এখানে বলল যে না, বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে শুধু দুর্নীতি নয়, এখানে মানবিক মূল্যবোধ, নৈতিকতা, চারিত্রিক বিষয়, যদি একটা ধর্মীয় মূল্যবোধটা হতো ভালো লাগতো আর কি। কারণ রিলিজিয়াস ফ্যাক্ট এখন আমাদের সবচেয়ে বেশি, যেখান থেকে আমরা দূরে সরে আছি। যাই হোক, সবকিছু মিলেই তাদের সাধ্য অনুযায়ী তারা খুব ভালো উপস্থাপন করেছে, খুবই ভালো লাগলো। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা আয়োজন করেছে তাদেরকেও আমি খুব শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যেরকম যদি মাঝে মধ্যে এরকম কন্টেন্ট গুলো নিয়ে ছেলে মেয়েদের মধ্যে একটা যুদ্ধের মনোভাব নিয়ে যদি এরকম প্রতিযোগিতার আয়োজন করা হয় তাহলে অনেক কিছু শিখতে পারবে। কারণ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি না থাকে শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে ছেলে মেয়েরা ভালো কিছু শিখতে পারে না। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অনেক অনেক দোয়া আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রভাষক বিষ্ণুপদ হালদারকে আমি অনুরোধ করবো অত্র কলেজের প্রিন্সিপাল স্যারকে রেজাল্টটা বলার জন্য। তার আগে আমি মডারেটর হিসেবে আমি দুটি কথা বলতে চাই। আমরা এতক্ষণ ধৈর্য ধরে তাদের কিন্তু বক্তব্য উপস্থাপন তারা যেভাবে করেছে আমরা দেখেছি এবং শুনেছি। পক্ষ দল যারা, তারা তো বৈষম্য দূরীকরণে তারা দুর্নীতিকে প্রচন্ড ভাবে দায়ী করছে এবং দুর্নীতিকে দূরীকরণের কথা মানে চেষ্টা করছে। বিপক্ষ দল যারা, তারা বলেছে দৃষ্টি পরিবর্তন, সামাজিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধ, এবং সাথে তারা আইনের কথাও বলেছে। এই যে তোমরা যুক্তিগুলো দেখালে, আমি যুক্তিগুলো নিয়ে প্রসঙ্গে পরে আসছি, কিন্তু তোমরা যে দেখালে, তোমরা যে এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে, এতে করে তোমাদেরকে কিন্তু এই বিষয়টার উপর পড়াশোনা করতে হয়েছে। পড়াশোনা করতে হলো তার মানে কি তোমাদের জ্ঞান অর্জন হলো,
তার মানে কি যে তোমরা চিন্তা করতে শিখলে, এই চিন্তা করতে শেখাটা তোমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। এবং তোমরা যে দুটো কথা বলতে শিখলে, এই বলতে শেখা শুধুমাত্র অনেক কেউ রেজাল্ট খারাপ করে শুধুমাত্র তার বাচন ভঙ্গি, কথা বলাটা অনেক বড় একটা বৈশিষ্ট্য, অনেক বড় একটা কি বলবো এটাকে, যে তার ব্যক্তিত্ব প্রকাশের জন্য এটা খুব অপরিহার্য। তো এই যে তোমরা কথাগুলো বলতে শিখলে, আরো একটা তোমাদের এই বক্তব্য মানে এই প্রতিযোগিতার মাধ্যমে তোমরা আরো একটা জিনিস অর্জন করেছো, যেটা অন্যের কথা সুন্দরভাবে ধৈর্য ধরে শোনা, সহনশীলতার সাথে শোনা। তুমি যদি একজন ভালো বক্তা হতে চাও, তোমাকে কিন্তু অন্যের কথা ধৈর্য ধরে শুনতে হবে। এই জন্য এই প্রতিযোগিতাগুলোতে এরপরে যারা অংশগ্রহণ, মানে এরপরে যে প্রতিযোগিতাগুলো হবে, আজকে যারা অংশগ্রহণ করেনি তোমরা অংশগ্রহণ করবে, কেউ কখনো পিছিয়ে থাকবে না। এখানে কিন্তু মেয়েদের কথা অনেকবার করে বলা হয়েছে, মেয়েদেরকে ঘর থেকে বৈষম্যর কথা বলা হয়েছে। তাই আমি বলবো এগুলো বাস্তব। একটা মা প্রত্যেকটা সন্তানকে মানে একই চোখে দেখার কথা, কিন্তু সেক্ষেত্রে হয় না, যেভাবে হোক হয় না। সেক্ষেত্রেও এই তোমরা যারা এই কথাগুলো শুনছো, আগের যুগে চলে গেছে, কিন্তু তোমরা যারা বর্তমানে আছো, তোমরা এখন থেকে তোমরা চেষ্টা করবা ছেলে মেয়েকে আলাদা না করার জন্য। এই কিন্তু ওদের মানসিক, বিপক্ষ দলকে বলেছে যে মানসিক সচেতনতা, মানবিক মূল্যবোধ নিয়ে বড় হওয়া। তা আমরা কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা জিনিস আমরা বলবো যে না, সামাজিক বৈষম্যটা দুর্নীতি থেকেও আসে, মানবিক মূল্যবোধের অবক্ষয়ের ফলেও আসে, এবং আইনের যথাযথ প্রয়োগ ব্যাপারটা না ঘটলেও আসে। আমি শুধু একটু ছোট্ট একটা কথা বলি। আমরা কারণবশত কলকাতায় গেছিলাম, যে মাইক্রো নিয়ে আমাদেরকে স্টেশনে পৌঁছে দিবে গাড়ি ধরার জন্য, সেই দাদাটাকে আমি বলেছিলাম, দাদা রাস্তার পাশে বড় কোনো একটা কাপড়ের দোকান, তাহলে 5 মিনিট দাঁড়াবেন, আমি খালি একটা লুঙ্গি কিনবো। তখন তার উত্তর ছিল, দিদি দাঁড়ানো যাবে না, রাস্তার পাশে আমি দাঁড়াবো, দেখলেই আমাকে 500 টাকা ফাইন করবে। খুব ভালো লেগেছিল। যথাযথ আইনের প্রয়োগ, আইনকে ভয়, যার ফলে তার সামাজিক মূল্যবোধ তার আসছে। অতএব আমরা এখানে এককভাবে কখনোই আমরা দুর্নীতি দমন করে বৈষম্য এড়াতে পারবো না। মানবিক সচেতনতা না হলে, মানবিক মূল্যবোধ না হলেও আমরা বৈষম্য দূরীকরণ করতে পারবো না। সাথে আইনের প্রয়োগ যথাযথ না হলে আমরা পারবো না। তাই আজকে বিতর্কের খাতিরে বিতর্ক করা, কিন্তু শেষমেশ আমরা এসে একটা লাইনেই দাঁড়াবো, যেখানে আমাদেরকে দুর্নীতি দূর করার জন্য আমাদের সেরকম মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে, আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তা আজকে ধন্যবাদ সবাইকে, পার্টিসিপেন্ট যারা তাদেরকে আমি আরো, এবং তাদের জন্য একটা করতালি হয়ে যায়, খুব ভালো করে বড় করে একটা করতালি। তারা সাহস করে এই জায়গায় এসছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। আশা করছি তারা ভবিষ্যতে আরো ভালো করবে। এবং সেই সাথে আজকের এই রেজাল্ট বলার পরে আজকের এই প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে। আজকে আমি অনুরোধ করবো অত্র কলেজের প্রিন্সিপাল স্যারকে এই চেয়ারে এখানে এসে দুটি কথা বলে জয় পরাজয়ের যে মানে রেজাল্ট ঘোষণা করা, সেটা তিনি করবেন। এবং যারা জিতেছে তাদেরকে তো অভিনন্দন, আগাম অভিনন্দন। স্যারকে আমি এখানে অনুরোধ করছি আসার জন্য। সম্মানিত মডারেটর, বিচারকবৃন্দ, পক্ষ বিপক্ষ দল, সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দ বা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের যে বিতর্ক প্রতিযোগিতা, আমি এখানে সামনে বসেছিলাম, এই পুরো আয়োজনটির আসলে স্বপ্রণোদিত ভাবে আমাদের আইসিটি বিভাগের সম্মানিত শিক্ষক মোহাম্মদ রকিব হাসান সে উদ্যোগ গ্রহণ করেছে। তার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এবং
পরবর্তীতে এই ধরনের যত রকম উদ্যোগ গ্রহণ করা হবে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব, এইটুকু আমি আশ্বাস প্রদান দিতে চাই। আমি চাই যে এই বচাগঞ্জ উপজেলার দেওয়া বকুলতলা কলেজটি সবসময় উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করুক। আমি চাই যে আমাদের এই কলেজটি সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করুক, লেখাপড়ায়, খেলাধুলায়, সাংস্কৃতিক অনুষ্ঠানে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে সব দিক দিয়েই শ্রেষ্ঠত্ব অর্জন করুক। এ কারণে আমাদের যে ক্রীড়া শিক্ষক রয়েছে বাবু বিনয় কুমার দাস, আমি তাকে সব সময় বলি যে আমাদের শিক্ষার্থীদেরকে আপনি সবসময় খেলাধুলায়, গান বাজনায়, কবিতা আবৃত্তিটা আপনি সবসময় মাতিয়ে রাখেন। হয়তো বয়সের কারণে হোক বা তার শারীরিক অসুস্থতার কারণে হোক তিনি আসলে সেভাবে সক্ষম হননি। তিনি হননি বলে আমাদের এই জায়গাটি থেমে থাকবে এটা আমি মনে করি না। আমাদের নতুন নতুন স্যারেরা আছেন, রকিব হাসান আছে, রাজিউল ইসলাম আছে, আমাদের নতুন শব্দ যোগদানকারী মোহাম্মদ রমিজুল ইসলাম আছে,